বিরাট কোহলি আর রোহিত শর্মা ঠিক কি করছেন? ১৬৮ রানের একটা জুটি করছেন। এই দুটো মানুষ এর আগে কমপক্ষে ৫ বার ২০০ রান পার করার জুটি করছে। তার ভিতরে 250 প্লাস জুটিও তাদের আছে। শতাধিক রানের জুটি তাদের কত আমি গুণে বের করতে পারি নাই। নিশ্চয়ই স্ট্যাটিস্টিক্স হিসাব করলে বের করা যেত। আপনি শুধু বিরাট কোহলির কথা ভাবেন, কি করছে? বিরাট কোহলি ৮১ বলে ৭৪ রানে একটা ইনিংস খেলছে। স্ট্রাইক রেট ৯০, সামান্য উপরে। রোহিত শর্মা এবার কি করছে? ১২৫ বলে ১২১ রানের ইনিংস খেলছে। স্ট্রাইক রেট ওই ৯০, সামান্য উপরে। ৯৫-৯০ এরকম। এখন রোহিত শর্মার ৩টা ডাবল সেঞ্চুরি আছে এই ওয়ানডে ক্রিকেটে। আর বিরাট কোহলি ৫১টা সেঞ্চুরি আছে। যে লোকের ডাবল সেঞ্চুরি আছে ৩টা, তার কাছে তো ১২৫ রান এই ৯৫ স্ট্রাইক রেটের এটা কোনো ঘটনাই না। যে লোকের ৫১টা সেঞ্চুরি আছে সে লোকের জন্য ৭৪ রানের ইনিংস কোনো ঘটনা না। যাদের ৫টা ২ শতাধিক রানের জুটি আছে তাদের জন্য ১৭৪ রানের জুটি তেমন কোনো বড় ব্যাপার না। এমনকি তারা অস্ট্রেলিয়ার মাটিতে দলকে সিরিজও জিতে আনতে পারে নাই। এই শেষ ম্যাচটাই কেবল একটা ম্যাচ জিতাইছে। এর আগে দুটো ম্যাচে তো ডাহা ফেল করছে। তাহলে এই দুইজনের এই একটা জুটি নিয়ে কেন আমরা এত হইচই করতেছি? কেন আমরা এত উচ্ছ্বাস প্রকাশ করতেছি? কেন আমি এই একটা থাম করলাম যে হিরোজ নেভার ডাই? কারণ হচ্ছে এই দুইজন প্রুভ করে দিছে যে গ্রেটরা আসলেই মরে না। গ্রেটরা আসলেই মরে না। গ্রেটদের নিয়ে আপনি এপিটাফ লিখে ফেলতে পারেন। অনেক কিছু করে ফেলতে পারেন, অনেক চিন্তা করে ফেলতে পারেন। তাদের বাদে অমুক করে ফেলবো, তাদের দিন শেষ, অমুক হিসাব, তমুক হিসাব। কিন্তু কোনোদিনই এই হিসাব আপনি মিলাইতে পারবেন না। গ্রেটদের হিসাব শুধু তারাই মিলাইতে পারে। তবে আমার আজকে কনটেন্ট করতে বসার উদ্দেশ্য একটু অন্যরকম। যে মানুষটা কেন গ্রেট হয়? মানুষ কেন গ্রেট হয় সেটা বুঝতে গেলে আপনি বিরাট রোহিতের এই যে ইনিংস দুটো, এই ইনিংস দুটো দেখতে পারেন। এই পার্টনারশিপটা দেখতে পারেন। এবং এইটার পিছনে তারা যে গত কয়েক মাস পরিশ্রম করছে এরকম একটা জুটি করার জন্য, এই বয়সে এসে এই অনর্থক, তাদের কাছে তো এটা খুব অনর্থক। অনর্থক একটা জুটি করার জন্য, অনর্থক কিছু রান করার জন্য তারা যে পরিশ্রমটা করছে এইটা একটু দেখতে পারেন। সেই জিনিসটা একটু বলবো যে গ্রেট মানুষ কেমনে হয়? এটা আসমান থেকে পড়ে না। এটা নিজেকে গ্রেট করে তুলতে হয়। সেই আলোচনাটা আজকে একটু করি। আমি একটা গল্প, এটা কৌতুকের মতো, এটা প্রায় বিভিন্ন আড্ডায় করে থাকি। যে শেন ওয়ার্ন এবং সচিন টেন্ডুলকার যখন ডন ব্র্যাডম্যানের সঙ্গে দেখা করতে গেলেন, তখন তারা নাকি কেউ একজন জিজ্ঞেস করছেন যে, "স্যার আজকের দিনে যদি আপনি ব্যাট করতেন তাহলে আপনার এভারেজ কত হতো?" 99.94 এই এভারেজ হতো? তিনি বলছেন, "না, এটা মনে হয় ৭০-৭৫ এরকম হতো।" তো সচিন বলছেন, "স্যার এই সময়ের বোলারদের এত ভালো ট্রিটমেন্ট করতেছেন আপনি যে এর চেয়ে বেশি হতো না ৭০-৭৫ এর উপরে?" বলে, "না, আমার বয়স তো ৯০ এর উপরে। এই বয়সে কি এর চেয়ে বেশি এভারেজে ব্যাট করা যায়?" মানে কনফিডেন্স লেভেল দেখেন। কথা সত্যি কিনা সেটা কোনো ব্যাপারই না। এখানে বাস্তবতা অবাস্তবতা কোনো আলোচ্যই না। বিষয় হচ্ছে যে সার্টন ব্র্যাডম্যান এটা মনে করতে পারেন যে ৯০ বছর বয়সেও উনি ব্যাট করলে উনার এভারেজ ৭০ প্লাস হতো। এটা রসিকতা, হয়তো পুরোটা গুজব। কিন্তু এই জিনিসটা আপনি একটু তলায় দেখবেন। আজকে ধরেন লিওনেল মেসির বয়স ৩৮ এর উপরে। রোনালদোর বয়স ৪০ এর উপরে। এখনো তাদেরকে আপনি এনে ইউরোপে ছেড়ে দেন। একজন আরবে খেলে, একজন আমেরিকায় খেলে। ফলে আপনার মনে হয় এগুলো কোনো ঘটনা না। একটা সিজন আপনি হাত পায়ে ধরে এনে ইউরোপে ছেড়ে দেন। এই যে আমি কাউরে ছোট করতেছি না। এই যে হালান্ড, ভিনি এদের দেখেন না প্রচন্ড দাপটে ছুটতেছে। এদের সঙ্গে কম্পিট করবে। একদম কম্পিট করে ছেড়ে দেবে। মানে হয়তো এদের টপকাইতে পারবে কি পারবে না সেই গ্যারান্টি দিচ্ছি না। কিন্তু কম্পিট করবে। ওরা ৪০ গোল করলে ওরা ২ জন দেখবেন ৩৮-৩৯ গোল করে মেরে দিছে। এইটাই হচ্ছে গ্রেটনেস এর ব্যাপার। এখন এই ব্যাপারটা হয় কেন? এরা কেন পারে এটা? যে যেকোনো বয়সে। আপনি অবসর নিয়ে ফেলা সচিন টেন্ডুলকাররে এখন ৩ মাস সময় দিয়ে বলেন যে ৫ ম্যাচের একটা ওয়ানডে সিরিজ খেলতে হবে। যদি ৫ ম্যাচের ভেতরে একটা ৫০ মারতে না পারে আমার হাত কেটে নিয়েন। আমি এটা গ্যারান্টি দিচ্ছি। এই বয়সেও সে পারবে। ব্রায়ান লারারে বলেন ৩ টা টেস্ট খেলতে। যদি কোনো আর্থারাইটিস প্রবলেম-টবলেম না থাকে, ৩ টা টেস্ট খেলা তো একটু শারীরিকভাবে কঠিন। যদি শরীর পারমিট করে ঠিক দেখবেন একটা সেঞ্চুরি মেরে দিছে। এটা কিভাবে পারে? পারে হচ্ছে ওই যে বললাম না ৩ মাস সময় দিয়ে বলতে হবে, ৬ মাস সময় দিয়ে বলতে হবে। সার্ডন ব্র্যাডম্যানকে হইলেও ২ মাস সময় দিতে হবে। সার্ডন ব্র্যাডম্যান ৯০ বছর বয়সে হয়তো পারবেন না। কিন্তু মেসি, রোনালদো, লারা, সচিন এরা যা বলছি পারবে। একটু জাস্ট সময় দিয়ে নামায় দিতে হবে। পারবে। কারণ হচ্ছে এরা এই সময়টা কাজে লাগাবে। এরা বসে থাকবে না।
যে একটু চ্যারিটি ম্যাচের মতো করে খেলবো, এদের জীবনে চ্যারিটি ম্যাচ বলে কিছু নাই। মানে এদের জীবনে ওই বলে যে সাধু সন্ন্যাসীর মতো জীবন কাটাবো, বাকিটা সময় উপভোগ করব, কিন্তু যখন মাঠে নামতে চায় তখন নিজের সর্বোচ্চ প্রস্তুত করে নামতে চায়। মানে ওই জায়গাটায় কোনো ছাড় দেওয়ার মানসিকতা এদের নাই, ওইটা শেখে নাই তারা। ওইটার জন্য সর্বোচ্চ নিজেকে যেভাবে প্রস্তুত করতে হয় সেটা করতে চায় তারা। এটার জন্যই তারা গ্রেট হয়, এটার জন্যই তারা গ্রেট হয়। হ্যাঁ, গ্রেটনেসের একটা অংশ তো স্রষ্টা প্রদত্ত, হয়তো সেটাই বড় অংশ। আমি তো আর এটা জানি না যে কোন অংশটা স্রষ্টা প্রদত্ত বেশি আর কোন অংশটা পরিশ্রমের ফল। তবে পরিশ্রম এখানে অনেক বড় একটা রোল প্লে করে। আপনি সচিন টেন্ডুলকার বলেন, ওয়াসিম আকরাম বলেন, ব্রায়ান লারা বলেন বা ডন ব্র্যাডম্যান, দেখবেন যে এরা কেউ পরিশ্রমের জায়গায় কোনো ছাড় দেন নাই। এগুলোর উদাহরণ তো আমাদের চোখের সামনে। সচিন টেন্ডুলকার আর বিনোদ কাম্বলির কথা ভাবেন। সচিনের চেয়ে বিনোদকে অনেক বেশি প্রতিভাবান মনে করা হতো, এবং বিনোদের রেকর্ডও তাই বলে। এখনো পর্যন্ত তার টেস্ট ওভার 50+। মানে সেই কালে কয়েকটা টেস্ট খেলছে, যে সময় দুটো ডাবল সেঞ্চুরি মেরে ফেলছে, সে সময় সচিন টেন্ডুলকার ডাবল সেঞ্চুরি স্বপ্নও দেখেন নাই। সচিনের বন্ধু, কিন্তু জীবনটাকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, পরিশ্রম করলেন না, রানের জন্য ক্ষুধা দেখালেন না। ফলে কি হলো, আজকে দাতব্য হাসপাতালে পড়ে থাকার মতো আছেন। সচিন টেন্ডুলকার, সুনীল গাভাস্কাররা টাকা কালেকশন করে ফান্ড ক্রিয়েট করে তার চিকিৎসা করাচ্ছে। এই জীবন কারণ না আসুক, কিন্তু বেশিরভাগই তো মিডিওকর লাইফে চলে যায়। এই যে আমাদের আশরাফুল, হর্ষ বগলে সহ হাজার হাজার মানুষ মনে করছে আশরাফুল হচ্ছে সচিন টেন্ডুলকারদের ক্যাটাগরির। ইএসপিএন ক্রিকইনফো তাই মনে করছে, ইএসপিএন মূল প্রতিষ্ঠান তাই মনে করছে, মনে করে মাইকেল শুমাকার সচিন টেন্ডুলকারদের সঙ্গে তার পোস্টার বের করছে যে লিজেন্ডস, এই সময়ের লিজেন্ডস। কিন্তু আশরাফুল পারে নাই, ওই ক্ষুধাটা দেখাতে পারে নাই, ওই পরিশ্রমটা করতে পারে নাই। মানে এই গ্রেটনেস সোর্সটা অনেককেই দিয়ে পাঠান, অনেককে দিয়ে পাঠান। এমন না যে সোর্সটা এক্ষেত্রে খুব কৃপণ। এই আমাদের ভেতর হাঁটতেছে চলতেছে এরকম প্রচুর মিডিওকর টাইপের লোককে আপনি দেখবেন আসলে এদের গ্রেট হওয়ার কথা ছিল, এবং একটা জীবনে সেইটা সোর্সটা দেখাইছে তারা। কিন্তু তারপরে ওই হালটা ছেড়ে দিছে, ওই পরিশ্রম করাটা বন্ধ করে দিছে, ওই ক্ষুধাটা আর দেখাতে পারে নাই। ফলে তারা গ্রেট হইতে পারে নাই। এখন বিরাট কোহলি আর রোহিত শর্মার কথা কেন বলতেছি? আজ যখন তারা অন্যান্য ফরম্যাট থেকে অবসর নিয়ে নিচ্ছে, টেস্ট থেকে, টি-20 থেকে, শুধু ওয়ানডে খেলতেছে। এখন তাদের সামনে আছে শুধু 2027 ওয়ার্ল্ড কাপ। এরকম একটা সময় আমরা অনেকেই কিন্তু এপিটাফ লিখে ফেলছিলাম যে বিরাট কোহলি আর রোহিতের আর যে কদিন আছে হয়তো করোনার কারণে থাকবে। এবং এরকম একটা ভাব সারা পৃথিবীর মিডিয়া, ইন্ডিয়ার মিডিয়া এরকম একটা ভাব ছড়ায় দিছিল যে এই দুইটা সর্বকালের সেরা খেলোয়াড়। বিরাট কোহলি তো অবশ্যই 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 সর্বকালের সেরাদের একজন। রোহিত হয়তো সর্বকালের সেরাদের যে শর্ট লিস্ট হবে 4-5 জনের, ওখানে থাকবেন না, কিন্তু সর্বকালের সেরাদের তালিকায় তো থাকবেন। এই দুজন খেলোয়াড় সম্পর্কে এরকম একটা ধারণা ছড়া দেওয়া ছিল যে এরা বোধহয় করুণায় টিকে আছে। দেখেন, আমি গৌতম গম্ভীরের কথাবার্তা বলি, অনেকে রাগ হন যে বোধহয় শুধু তার সঙ্গে আমার রাজনৈতিক মতবিরোধ, ফিলোসফিক্যাল পার্থক্য বলে আমি তার আক্রমণ করে কথা বলি। ব্যাপারটা তা না, এই লোকটারও বোঝাপড়ায় ঘাটতি আছে। কদিন আগে এই অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগে দুটো প্রেস কনফারেন্সেই একই বিষয় আলোচনা আসলো, একই কোশ্চেন হলো। প্রথমত গৌতমের প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হলো যে রোহিত বিরাট কি 2027 বিশ্বকাপের পরিকল্পনা আছে? সে খুবই, খুবই একটা অবজ্ঞাভরে উত্তর দিল যে টাইম উইল সে। এখনই আমরা কোনো কথা বলতে পারি না এটা নিয়ে। মানে বিরাট কোহলি, রোহিত শর্মা সম্পর্কে এই টোনে কথা বলা যায় যে টাইম উইল সে। এটা তো আপনি অন্তত এই ভদ্রতাটুকু দেখাবেন যে ডিসিশনটা তারা নেবে। সারা পৃথিবীতে তো এই কথাই বলা হয়। সত্যি, সত্যি সেটা সবাই মানুক বা না মানুক। যখন গ্রেটেস্টদের নিয়ে কথা বলা হয়, তখন ম্যানেজমেন্ট থেকে কোচ বা যে কথা বলুক, সে বলে যে ডিসিশনটা তাদের। এটা আমরা তাদের সঙ্গে আলাপ করেই সিদ্ধান্ত নেব। যদি আপনি নিশ্চিত না থাকেন, এটুকু ভদ্রতা দেখাইতে তো কেউ মারে না। কিন্তু আপনি বুঝাইয়া দিলেন যে এই ব্যাপারে আপনি একমত না। অথচ দেখেন, তরুণ অধিনায়ক শুভমান গিল পরদিনই প্রেস কনফারেন্সে, ওটা ছিল লাস্ট প্রেস কনফারেন্স ইন্ডিয়ার মাটিতে ওদের দেশ ছাড়ার আগে, তাকে জিজ্ঞেস করা হলো, সে বলল হোয়াই নট, তাদের কেন্দ্র করেই তো আমরা 2027 সালের বিশ্বকাপ পরিকল্পনা সাজাবো, তারাই আমাদের নিউক্লিয়াস, তাদেরকে যে আমরা 2027 বিশ্বকাপে পাবো এটাই তো আমাদের সৌভাগ্য। দেখেন, সেও কিন্তু জানে হয়তো তাদের পাবো কি পাবো না সে তো নিশ্চিত না, কেউ তো পৃথিবীতে কিছু নিশ্চিত না, কিন্তু সে তো কথাটা বলল, ওই যে বড় বুক করে বলল, কারণ সে জানে যে কাদের সম্পর্কে কথা বলতেছে, আমার এখানে কতটুকু বলা উচিত, ওইটা বলার একটা দায় থাকে। এটা তো গেলে ভদ্রতার প্রসঙ্গ।
কিন্তু আসলেই কি বিরাট কোহলি বা রোহিত শর্মা কারো করুণার উপরে নির্ভর করার মতো ব্যাটসম্যান? কারো করুণার উপরে নির্ভর করার মতো গ্রেট তারা? না। সেইটাই হচ্ছে আজকে আমার বক্তব্য। দেখেন দুজনই ব্যাপক ওজন কমাইছে। বিরাট কোহলি তো আমার মনে হয় প্রতি সপ্তাহেই নতুন করে ফিটনেস গেইন করে। রোহিত শর্মা তার জীবনে ১ম বারের মতো তার ফিটনেস নতুন শেপে আনছে। চিরকাল কিন্তু গুল্লু, গুল্লু টাইপের চেহারার মানুষ। চিরকাল হালকা একটু ওভারওয়েট, হালকা একটু মার্জিনালি ওভারওয়েট এবং ওই গুল্লু, গুল্লু ওই মার্জিনালি ওভারওয়েট শরীর নিয়েই ভেতরে, ভেতরে প্রচন্ড ফিট। মানে এইটারে আমি বলি দানবীয় ফিট। যে আসলে শরীরে মেদ নাই, কিন্তু দেখতে একটু গুল্লু, গুল্লু, একটু চিন্তা মনে হয় একটু ভারী। ওটা নিয়েই তো পৃথিবী কাঁপাইছে। ওটা নিয়েই তো এই ৩ টা ডাবল সেঞ্চুরি করছে। কখনো ফিটনেস তার প্রতিদ্বন্দ্বী হয় নাই। কিন্তু এই সময়ে এসে ৩৮ বছর বয়সে এসে সে মনে করছে আমার একটু ফিটনেসটা অন্যরকম করা দরকার। কেন দরকার? যে ওই বয়সে ৩০ বছর বয়সে ওই ওজন নিয়ে যা করতে পারছি, এখন আর তা হয়তো পারবো না। বা মনে করছেন যে পারতেছি না। তাহলে কি করতে হবে? অনেকখানি ওজন ঝরায় ঝরঝরে করে ফেলতে হবে, আরো ফিটনেস বাড়াইতে হবে এবং ১ম বারের মতো দেখতে আমার কাছে অসুন্দর লাগছে। আমি একটু ধাক্কাই খাইছি। তার যখন এই ছবিটা যখন ১ম দেখলাম, একটু ধাক্কাই খাইছি। যে এটার দরকার ছিল কি রোহিত? এই জীবনে কি পান নাই? এইটার জন্য এখন আর কয়টা ১ টা বছরের জন্য এই ওজনটা কমানোর দরকার ছিল না। না, তার কাছে দরকার হচ্ছে যে সে যখন তার আর তো প্রমাণ করার কিছু নাই। সেও জানে, বিরাট কোহলিও জানে প্রমাণ করার কিচ্ছু বাকি নাই, পাওয়ার কিচ্ছু বাকি নাই। সব পাইছে, পকেটে সব ট্রফি আছে, সব রেকর্ড-মেকর্ড সব আছে। কিন্তু ওই যে সচিনের সেই কথা, "শখর আবাদিনে এক দায়িত্ব চাপা।" এখন ওই জিনিসটা তো ওদের মাথায়ও আছে যে আমি যখন মাঠে নামবো, আমি তো ১৫০ কোটি মানুষের একটা আবেগ নিয়ে নামবো। ফলে ওই জায়গায় সমঝোতা করা যাবে না। আমার যদি আর একটা ম্যাচও খেলতে হয় ওটার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। সেটার জন্য যদি ওজন কমাতে হবে, কমাতে হবে। আপনি কালকের ম্যাচটায় দেখেন দুজনে একটা রান নিল। রান নিয়ে ডাইভটা যে দিল, এই একটা ডাইভ একটা ১৯ বছরের ছেলের কাছ থেকে আপনি আশা করতে পারেন না। কি হতো ওই ডাইভটা না দিলে? রান আউট হয়ে যেত, জুটিটা ভেঙে যেত, তারপরে ইন্ডিয়া ম্যাচ জিতত। তাদের তো নতুন কিচ্ছু পাওয়ার নাই। ওই যে বারবার যে কথা বলতেছে, আর ২০ টা রান, ২৫ টা রান, এটা কোন গোনায় আসে তাদের কাছে আর? কোনো কিছু গোনায় আসে। এখন যদি তারা ২০২৭ ওয়ার্ল্ড কাপ জেতে, তাও তো তাদের জন্য নতুন না। ওয়ার্ল্ড কাপও তো তারা জিতছে আগে। কিন্তু এরা ক্রিকেট খেলাটাকে একটা পবিত্র দায়িত্ব মনে করে। পবিত্র দায়িত্ব মনে করে বা যেকোনো স্পোর্টসকে ওই যে বললাম যে আপনি মেসির কথা ভাবেন, রোনালদোর কথা ভাবেন, বাইরে কেউ ইগো দেখায়, কেউ দেখায় না। কিন্তু এন্ড অফ দি ডে যখন পিচে নামে তখন ওটা তার কাছে একটা পবিত্র দায়িত্ব। সে ওখানে আর কোনো আপোস করে না। যখন খেলতে থাকে তখন সে মনে করে যার হয়ে খেলি, খেড়ের বাড়ি দলের হয়ে খেলবো। কিন্তু ওখানে সর্বোচ্চটা দিতে হবে। আমি দেখছি ঢাকা লিগে বড়, বড় ক্রিকেটার আসছেন। লুক রাইটের মতো ক্রিকেটার ঢাকা লিগে আসছেন। বড়, বড় ক্রিকেটার আসছেন না? ওনারা এই যে ধানমন্ডির আবাহনী মাঠ, ঢিলা ওঠা মাঠ, এই মাঠের মধ্যে খেলতেছেন। নিজের সাইড লাইনে আ আ বসে থেকে লজ্জা লাগতো। যে এরকম কিংবদন্তি সব ক্রিকেটাররা, কিংবদন্তি না হলেও বেশ ভালো ক্রিকেটার তারা। এরা খেলতেছে এরকম ঢেলা ওঠা মাঠে, মনে হয় এফোর্ট দিতে পারবে না। দিব্যি শরীর ছেড়ে ডাইভ দিচ্ছে। দিব্যি ওই জায়গায় রান নেওয়ার জন্য জান-প্রাণ দিয়ে দৌড় দিচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে ওই যে টিম আনছে ভরসা করে, আমার ভরসার প্রতিদান দিতে হবে। ও ঠিকই জানে একটা ম্যাচে রান করলে ওর $১ কেটে রাখার ক্ষমতা এই বাংলাদেশের এইসব ক্লাবের নাই। কিন্তু ওইটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে তার কাছে ক্রিকেট একটা পবিত্র খেলা। এই খেলাটার জন্য নিজেকে সর্বোচ্চ যে প্রস্তুত রাখা যায় সেটার জন্য ওজন কমাইতে হলে কমাবো, রাতভর ট্রেনিং করতে হলে করব। বিরাট কোহলি তো পৃথিবীতে এটার সবচেয়ে বড় নিদর্শন। দেখেন একসময় আজকে রোহিতরে বলতেছে গুল্লু, গুল্লু। রোহিতের ১০ গুণ গুল্লু, গুল্লু ছিল বিরাট কোহলি। বিরাট কোহলি সেই ছোটবেলার ছবিগুলো মনে আছে না? ছোটবেলা মানে কি? আন্ডার-19 যখন খেলছে, তখনই তো কেমন গুল্লু, গুল্লু ছিল এই দেখেন। আর সেই লোক ওজন-টোজন ঝরায় পৃথিবীর ক্রিকেটারদের ফিটনেস এর একটা প্রতীকে পরিণত হয়েছে। যেকোনো ক্রিকেটারকে কোচরা বলে, ফিটনেস কোচরা বলে, "বিরাটকে ফলো করো, বিরাটকে ফলো করো।" সে তার প্রিয় সব খাবার ত্যাগ করছে, কোনো কার্ব খায় না, কোনো কিছু না, সামান্য পানিটাও খুব চুজি, ওই যে বিশেষ ধরনের পানি খায়। মানে এক্কেবারে কোনো রকম আপোস করে না এই জায়গাটায়। রাত ৯ টায় ঘুমাতে চলে যায়, ভোর ৫ টায় ঘুম থেকে ওঠে। কি শৃঙ্খলাপূর্ণ লাইফ! কি দরকার রে ভাই! শয়ে, শয়ে কোটি টাকা ব্যাংকে জমে গেছে, হাজার কোটি টাকা ব্যাংকে জমে গেছে, কত ইনভেস্টমেন্ট, আর তো পাওয়ার কিছু নাই। কেন এত কথা বলতেছি? বলতেছি হচ্ছে কদিন আগে একটা কনটেন্টে রিশাদের প্রসঙ্গে বলতে গিয়ে আমি বলতেছিলাম যে ঠিক এই জিনিসটা আমাদের দেশে গ্রেড জন্মাতে দিচ্ছে না।
কারণ আমরা বড় অল্পে তুষ্ট হয়ে যাচ্ছি। আমাদের গোলটা হচ্ছে ন্যাশনাল টিমে যাওয়া, ব্যাংকে কোটি ২ টাকা ঢোকা, ওতেই আমরা সন্তুষ্ট। ভাই টাকার হিসাবে গোলটা একটু বড় সেট করেন না। নিজেকে আরেকটু বড় জায়গায় দেখতে চান। যে আমাদের সাকিব ভাইও তো টাকা কামাইছে। ৫০০ কোটি টাকা, ১,০০০ কোটি টাকা কামায় ফেলছে শুধু ক্রিকেট থেকে না, ক্রিকেট এবং এন্ডোর্সমেন্ট থেকেই। অন্যান্য কথা বাদ দেন। এখান থেকেই তো হাজার কোটি টাকা কামায় ফেলছে। সেইটারে গোল করেন। যদি মানে একেবারে নিকৃষ্ট অর্থে টাকার কথা ভাবেন, সেটা ভাবেন না। ভাবেন যে এটা একটা পবিত্র দায়িত্ব। এটার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। সন্তুষ্ট হয়ে যায়েন না। দেখেন বিরাট কোহলি সন্তুষ্ট হয় না, রোহিত শর্মা সন্তুষ্ট হয় না, শচীন টেন্ডুলকারও সন্তুষ্ট হয় নাই। শচীন টেন্ডুলকার যখন ১০০তম সেঞ্চুরি করে ফেলছে, তারপরেও ম্যাচ হারছে এই ঢাকায়। দেখছি তো যে কিভাবে মাথা নিচু করে বসে রয়েছে। সন্তুষ্ট হয় নাই নিজের উপরে। সন্তুষ্ট হয় নাই। সর্বকালের সেরা ওয়ানডে ইনিংসগুলোর একটা খেলছিল সাউথ আফ্রিকায়। ওই যে ৯৩ রানের ইনিংস পাকিস্তানের বিপক্ষে ফাইনালে। সেই ইনিংস খেলার পরেও নিজের উপর কি ক্ষুব্ধ ছিল। কেন ম্যাচটা জিততে পারলাম না? কেন ট্রফিটা জিততে পারলাম না? তারপরে তো বিশ্বকাপ জিতছে। তারপরেও সন্তুষ্ট হয় নাই। নিজের উপরে কখনো সন্তুষ্ট হয় নাই। ভাই সচিন টেন্ডুলকার, ডন ব্র্যাডম্যান যদি সন্তুষ্ট না হয়, আমরা কে? যে আমরা এত সহজে সন্তুষ্ট হয়ে যাই। আমাদের এক ব্যাটসম্যান এর মাঝে একটা ইন্টারভিউতে বলছেন যে যদি বাজে ফুটওয়ার্ক দিয়ে রান করা যায়, তাহলে ফুটওয়ার্ক নিয়ে ভাবনা করার কি দরকার? কি ভয়াবহ কথা চিন্তা করেন! এই কথা আমি ক্রিটিক হিসাবে বলতে পারি। আমি সমালোচক ভক্ত হিসাবে বলতে পারি যে আজকের দিনে ফুটওয়ার্কের দাম নাই। আপনি ফুটওয়ার্ক ছাড়া রান করতে পারলে করেন। কিন্তু আপনি যদি নিজেই বোঝেন যে আপনার ফুটওয়ার্ক বাজে, ওটাতে আপনার চেঞ্জ করলে ভালো হয়। তারপরেও আপনি জেদ নিয়ে বসে থাকবেন যে বাজে ফুটওয়ার্কে রান করতে পারলে ফুটওয়ার্ক নিয়ে কেন কাজ করব? কে না কাজ করে? আপনি এইসব লিজেন্ডদের নাম বললাম, এরা শেষ বয়সে এসে এখনো নিজেদের নিয়ে কাজ করতেছে। আর আপনারা ১৯-২০ বছরও বয়স হতে না হতে সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে আর দরকার নেই। যথেষ্ট হয়েছে, সন্তুষ্ট। নিজের পারফরম্যান্সে খুব সন্তুষ্ট। এখন আপনাদের পেটটা একটু বেড়ে যায়। তারপরে পেট কমানোর জন্য অস্থির হন না। এখন আপনাদের দেখি আগের চেয়ে দ্রুত দম ফুরায় যায়। ওইটা কিভাবে বাড়ানো যায়? এই ২৫ বছর বয়সে কেন আপনাদের দম ফুরায় যাবে? কেন আপনি ভাবেন না যে বিরাট কোহলি, রোহিত শর্মারা এই ৪০ এর কোটায় এসেও দম বাড়ানোর জন্য কি করতেছে? কেন করতেছে? কারণ ওই কমিটমেন্ট। ওই কমিটমেন্টটা তাদের গ্রেট করে তোলে। আমরা গ্রেট পাই না এইটার কারণ এই না যে সোর্সটা আমাদের দেয় না। সোর্সটা আমার ধারণা পৃথিবীর অন্য যেকোনো দেশের তুলনায় রেশিও অনুযায়ী প্রতিভা আমাদের বেশি দেয়। আপনি যদি দেখেন ইন্ডিয়া ১৫০ কোটি দেশের একটা মানুষ। সেখানে যে পরিমাণে প্রতিভার স্ফুরণ প্রতি বছর ঘটে, তার চেয়ে তো তাইলে আমাদের হচ্ছে ২০ কোটি দেশের মানুষ। আমাদের কত শতভাগের কম পাওয়ার কথা। কিন্তু আমরা যখন ট্যালেন্টের প্রশ্ন দেখি, ট্যালেন্টটা তো বোঝা যায় এজ লেভেলে। তখন এটা কিন্তু মনে হয় যে আমরা ইন্ডিয়ার সমান পেয়ে গেছি। তারপরে যখন গ্রেটনেস এর প্রশ্ন দেখি, তখন দেখি যে ইন্ডিয়ার চেয়ে কয়েক লক্ষ গুণ পিছায় আছি আমরা। ইন্ডিয়া না, প্রত্যেকটা দেশের চেয়ে। কারণ কি ট্যালেন্টরা গ্রেটে পরিণত হয় না কেন? ট্যালেন্টই তো সোর্সটা দেবে। সোর্সটা তো ডাইরেক্ট গ্রেট বানায় পৃথিবীতে পাঠাবেন না। ট্যালেন্ট দেবে, ওইটাকে গ্রেটনেস এ আপনার পরিণত করতে হবে। আমরা আর ওই গ্রেটনেস এর পথে হাঁটতে চাই না। না আছে আমাদের ওই গোল, না আছে আমাদের ওই ভিশন, না আছে পরিশ্রম করার আগ্রহ এবং না আছে নিজেকে বদলানোর বিন্দুমাত্র চেষ্টা। আছে শুধু পেট ভরা ইগো, আছে শুধু পেট ভরা অহংকার, পেট ভরা সন্তুষ্টি যে হয়ে গেছে। মোটামুটি জীবন সেটেল হয়ে গেছে। ঢাকায় একটা ফ্ল্যাট কিনে ফেলছি, একটা টয়টা গাড়ি কিনে ফেলছি, হয়ে গেছে ভাই। এইটা তো ইন্ডিয়া যারা স্টেট লেভেল ক্রিকেটে 3rd ডিভিশন খেলে তাদেররাও এই আয় করে ফেলে। আপনি এইতে সন্তুষ্ট হয়ে যান। একটা ক্রিকেটার আপনি। আপনি সন্তুষ্ট হবেন কমপক্ষে আপনার গ্যারেজে ৩-৪ টা ওডি গাড়ি থাকার পরে। সন্তুষ্টির লেভেলটারে বড় করেন। ছোট করে ভাবেন কেন? নিজেরে ছোট ভাবেন কেন? ছোট ভাবলে বিরাট কোহলি হতে পারবেন না। ছোট ভাবলে রোহিত শর্মা হতে পারবেন না। এই যে নিজেদের গ্রেট ভাবছে, গ্রেট হয়ে যে কিভাবে তারপরে অসন্তুষ্টি ধরে রাখতে হয়, সেটা করতে পারছে বলে আজকে তারা গ্রেট হইছে। আজকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট এরকম ফেঁপে ফুলে উঠছে। এইটা কোনোদিন টাকার পিছনে ছুটে বা অন্য কোনোভাবে হবে না। শুধুমাত্র নিজের পারফরম্যান্সের জন্য ওই বড় গোল সেট করা, সেটার পেছনে অসীম পরিমাণে দৌড়ানো। এই চেষ্টাটা করতে পারলে যে কেউ, আপনারা যে কেউ বিরাট কোহলি, রোহিত শর্মা পর্যন্ত পৌঁছাইতে পারবেন। সেই প্রার্থনাটা করলাম।
যে আমাদের এখান থেকে ২-৪টা ছেলে অন্তত ওই যে একটা ছেলে আসছিল বহুকাল আগে। তার কথা বেশিবার বললে আবার ওই যে এনা বলার বারবার হয়ে যায়। নতুবা সেই সাকিব আল হাসানের নিয়ে বেশ কয়েকটা বলার মতো কনটেন্ট আসার পরেও এর মধ্যে বলি নাই। যে সবাই পলিটিক্যাল দিক থেকে নেয় ব্যাপারটা। আসলে তো এই ভূখণ্ডে জন্মাইছে ওই একটাই। জন্মাইছে অনেকে, নিজেকে ওই জায়গায় নিতে পারছে ওই একটাই। এইজন্য বারবার তার কথা বলি। ওই তারা একটু ফলো করেন অন্তত। বিরাট কোহলি, রোহিতরে করতে না চান, ওয়াসিম আকরামরে করতে না চান, কোনো সমস্যা নাই। আমাদের এখানেই তো একটা ছিল, ওই একটাকে একটু ফলো করেন, তাহলেও হবে। সবাই ভালো থাকবেন। বিরাট এবং রোহিতকে শুভেচ্ছা এবং ধন্যবাদ যে আপনারা এই বয়সেও আমাদেরকে বলে দেন যে না, আসলেই গ্রেটরা মরে না। আসলেই বীররা কখনো মরে না। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।